আজ আমরা নিয়ে এসেছি একটি কিংবদন্তি মহাকাব্য, এক বীরের সাহসিকতা, এক দীর্ঘ যাত্রা এবং দেবতাদের ক্রোধের মধ্য দিয়ে বাড়ি ফেরার সংগ্রাম। হ্যাঁ, আমরা কথা বলছি হোমের লেখা দ্য অডিসি নিয়ে। দ্য অডিসি হলো প্রাচীন গ্রিক কবি হোমের লেখা একটি মহাকাব্য। এটি লেখা হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 8ম শতকে। পুরো কবিতাটি 12 থেকে 110 লাইনের মধ্যে লেখা হয় এবং এটি 24টি ভাগে বিভক্ত। এটি হোমের আরেকটি মহাকাব্য দ্য লিলিয়াডের পরবর্তী অধ্যায়। যেখানে লিলিয়াডে আমাদের ট্রয় যুদ্ধের কথা বলা হয়েছিল, দ্য অডিসি আমাদের নিয়ে যায় সেই যুদ্ধ শেষে একজন বীর অডিসিয়াসের বাড়ি ফেরার দীর্ঘ বিপদসংকুল ও অলৌকিক যাত্রায়। 10 বছর যুদ্ধ শেষে 10 বছর ঘুরে অডিসিয়াস বাড়ি ফেরেন। এই দীর্ঘ 20 বছরের গল্পে মিশে আছে অ্যাডভেঞ্চার, কৌশল, বুদ্ধিমত্তা, প্রেম, প্রতীক্ষা, প্রতিশোধ। এই কাহিনীতে প্রতিটি ঘটনাই যেন জীবনের গভীর পাঠ। কখনো দেবতা, কখনো দৈত্য, কখনো মানুষের লোভ, আবার কখনো নিজের অহংকার। সবকিছুর মধ্য দিয়ে অডিসিয়াসকে যেতে হয়েছিল। এই গল্পটি এত পরিমাণে চমৎকার যে ক্রিস্টোফার নোলানের মতো একজন অস্কার উইনিং ডাইরেক্টরও এই গল্পের একটা লাইভ অ্যাডাপ্টেশনে বর্তমানে কাজ করছেন। আর তার জন্যই আমরা আজকে এই সম্পূর্ণ গল্পটা বলার চেষ্টা করব। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট ইনটু ইট। অডিসিয়াস ও তার দল ট্রয় যুদ্ধ থেকে বিজয়ী হয়ে ফিরে আসছিলেন। যুদ্ধের উত্তেজনা, গর্ব ও দীর্ঘদিনের ক্লান্তি সবকিছু মিলে তারা ছিলেন আত্মবিশ্বাসে ভরপুর ও কিছুটা উদাসীন। তারা যাত্রার প্রথমেই থামেন ইসমারাস শহরে। এটি ছিল কিকনিস জাতির একটি সমৃদ্ধ বন্দর নগরী। প্রথমে তারা কিকনিসদের উপর আক্রমণ চালায়। যুদ্ধের করে এখনো কাটেনি, তাই তারা ভাবলো আরেকটি শহর দখল করলে হয়তো আরো বেশি সম্পদ নিয়ে ফেরা যাবে। শুরুতে তাদের আক্রমণ সফল হয়। সৈন্যরা শহরের রত্ন, খাদ্য ও পশু লুট করে, পুরুষদের হত্যা করে এবং নারীদের বন্দী করে। এখানে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিল অডিসিয়াসকে। সে চেয়েছিল দলকে দ্রুত নিয়ে যাত্রা শুরু করতে। সে বুঝেছিল এই জয় বেশিক্ষণ স্থায়ী হবে না, কারণ কিকনিসরা সাহসী যোদ্ধা এবং তাদের মিত্র আছে। কিন্তু সৈন্যরা তার কথা শোনেননি। তারা লোভে পড়ে থেকে যায়, মদের নেশায় ডুবে যায় এবং বিজয় উল্লাসে অদম্য হয়ে পড়ে। পরের দিন সকালে কিকনিসরা তাদের আশেপাশের শহর থেকে সৈন্য ও যোদ্ধাদের ডেকে এনে এক বিশাল পাল্টা আক্রমণ চালায়। তারা ছিল ঘোড়ার উপর চড়া দক্ষ যোদ্ধা, তীরন্দাজ এবং সুশৃঙ্খল বাহিনী। যুদ্ধ শুরু হয় রক্তক্ষয়ী রূপে। অডিসিয়াস ও তার সৈন্যরা একে একে পতন ঘটতে থাকে। 72 জন সৈন্য ওই যুদ্ধে প্রাণ হারায়, প্রতি জাহাজ থেকে 6 জন করে। এই পর্বটা কেবল একটি যুদ্ধ নয়, এটি অডিসিয়াসের যাত্রার প্রথম সূচনা, যেখানে তিনি প্রথমবারের মতো উপলব্ধি করতে পারেন যে ট্রয় থেকে ফেরা হবে না কোনো বিজয় মিছিলের মতো। এটি হবে প্রতিটি সিদ্ধান্তের মূল্য চোকানো, প্রতিটি ভুলের জন্য কষ্ট ভোগ করার এক মহাযাত্রা। কিকনিসদের দ্বীপের অভিজ্ঞতা তার জন্য একটি বিশাল শিক্ষা হয়ে দাঁড়ায়। জীবনে কেবল বিজয় উৎসবই নয়, বরং প্রতিটি মুহূর্তের বুদ্ধিমত্তা, ধৈর্য ও নেতৃত্বের প্রয়োগ জরুরি। এই যুদ্ধ তাকে শেখায় যে অন্যায়ভাবে কিছু নেওয়া মানে ভবিষ্যতে দুর্ভোগ ডেকে আনা। এই পর্বে আমরা প্রথমবারের মতো অডিসিয়াসের নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখে পড়তে দেখি। সৈন্যদের প্রতি তার নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যায়। তিনি ভবিষ্যৎ দেখতে পারলেও তা রোধ করতে পারেন না, এবং এটা শুধুমাত্র শুরু। এখানে তার ভাগ্য বাঁক নেয়। একটি ছোট্ট সিদ্ধান্ত পরিণত হয় বিশাল ক্ষয়ক্ষতির দিকে। যুদ্ধের শেষে আহত ও ভীত সৈন্যদের নিয়ে অডিসিয়াস দ্রুত জাহাজে উঠে পড়ে, সমুদ্রের দিকে পাড়ি জমায়। কিন্তু তার হৃদয়ে থাকে একটি বোঝা। এই যাত্রা হবে আগের চেয়ে অনেক কঠিন। দেবতাদের উপর তার এখন বিরূপ হতে শুরু করেছে। এভাবে কিকনিসদের দ্বীপ অডিসিয়াসের জন্য পরিণত হয় প্রথম ধ্বংসের স্বাদ। অডিসিয়াস ও তার দল কিকনিসদের হাত থেকে বাঁচার পর সমুদ্রে ভেসে চলল, কিন্তু প্রকৃতি তাদের প্রতি নির্দয় ছিল। ঝড়, কুয়াশা, দিগ্ভ্রান্তি তাদের নিয়ে গেল এক অদ্ভুত রহস্যময় দ্বীপে, যেখানে বাস করে এক শান্তিপ্রিয় কিন্তু বিপজ্জনক জাতি, লোটাসিটাররা। এই দ্বীপটি বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন, যেন সময় এখানে স্থির হয়ে আছে। এখানে না ছিল যুদ্ধ, না ছিল হিংসা, না ছিল কোনো রাজনৈতিক উত্তেজনা। দ্বীপের বাসিন্দারা ছিল সবসময় ধীরস্থির, শান্ত, দুশো চোখে তাকিয়ে থাকা, যেন তাদের মনে কিছুই নেই, কোনো কষ্ট, কোনো ইচ্ছা, কিছুই না। অডিসিয়াস কয়েকজন লোককে পাঠায় দ্বীপের অনুসন্ধানে। তারা কিছু দূর গিয়ে লোটাসিটারদের সঙ্গে দেখা করে। স্থানীয়রা তাদের খুব আন্তরিকভাবে গ্রহণ করে এবং খেতে দেয় এক ধরনের ফল, লোটাস। ফলটি ছিল মিষ্টি, কোমল, কিন্তু এর মধ্যে ছিল এক অদ্ভুত জাদু। যেই সৈন্যরা এই ফল খেয়েছিল, মুহূর্তের মধ্যেই তারা যেন ভুলে যায় তারা কারা, তারা কেন এখানে এসেছেন এবং কোথায় তাদের ফিরতে হবে। তারা এতটাই অভিভূত হয়ে পড়ল যে আর ফিরে আসতে চাইল না। তাদের চোখে যেন এক ঘোর লেগে যায়। তারা শুধু বলল, এখানেই থাকি, আর যাই না, বাড়ি ফিরতে চাই না, এই দ্বীপেই ভালো আছি। অডিসিয়াস তখন দেখতে পেল ওরা ফিরে আসছে না। তখন সে নিজেই এগিয়ে যায় এবং যা দেখে তা তাকে ভীষণ চিন্তা করে তোলে। তার সৈন্যরা যেন অন্য মানুষ হয়ে গেছে। তাদের চোখে কোনো আগুন নেই, কোনো লক্ষ্য নেই। তারা যেন জীবন্ত লাশ, চোখে ঘোর, মুখে হাসি, কিন্তু মন নেই। এই অংশটি ছিল খুবই প্রতীকী। এই লোটাস ফল ছিল এক ধরনের আত্মস্মৃতির প্রতীক। মানুষ যখন কষ্ট থেকে পালাতে চায়, তখন ভুলে যেতে চায় সব দায়িত্ব, সব সম্পর্ক, সব স্মৃতি। এই ফল ছিল সেই ভুলে যাওয়ার একটি মোহ, যা মানুষকে আটকে রাখে শান্তির ছদ্মবেশে। অডিসিয়াস তখন কঠিন সিদ্ধান্ত নেয়। সে জোর করে তার সৈন্যদের ধরে টেনে নিয়ে আসে জাহাজে। অনেকে প্রতিরোধ করে, অনেকে কাঁদে,
কেউ কেউ তাকে অভিশাপ দেয়। সে তাদেরকে রেখে বলে, তোমরা হয়তো এখন বুঝবা না, কিন্তু তোমাদের পরিবার, তোমাদের ঘর, তোমাদের দেশ, ওটাই সত্যিকারের শান্তি। সে তাদের জাহাজে বেঁধে রাখে যেন তারা পালিয়ে না যায় এবং তাড়াতাড়ি ছেড়ে দেয় সেই দ্বীপ। তার চোখে তখনও প্রতিফলিত হচ্ছিল সেই অপার্থিব দ্বীপের নিবরতা, সেই ফলের মোহ, কিন্তু তার মনে ছিল একটিমাত্র লক্ষ্য, ইতিকা। এই পর্বটি ছিল খুবই সংবেদনশীল দার্শনিক। এটি বলে দেয় সত্যিকারের চ্যালেঞ্জ যুদ্ধ নয়, বরং নিজের পরিচয়, নিজের লক্ষ্য এবং নিজের দায়িত্ব ভুলে না যাওয়া। অডিসিয়াস হয়তো সাইক্লপসের মতো দৈত্যকে হারাতে পারে, কিন্তু লোটাস ইটারদের মতো নিঃশব্দ আত্মবিলোপে বিপদের সঙ্গে লড়াই করা ছিল ভিন্ন রকম কঠিন। এভাবে লোটাস ইটারদের দেশ পরিণত হয় এক বিশাল শিক্ষা, এক প্রতীকী যাত্রার ধাপ, যেখানে মনে করিয়ে দেওয়া হয় বাড়ি ফিরতে চাইলে শুধু বাহিক বিপদ নয়, ভেতরের মুখ থেকেও নিজেকে মুক্ত রাখতে হয়। লোটাস ইটারদের দ্বীপ থেকে পাড়ি দিয়ে অডিসিয়াস ও তার দল এসে পড়ল এক রহস্যময় ও নির্জন দ্বীপে। দূর থেকে তারা দেখতে পেল একটি বিশাল গুহা আর এর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাগল ও ভেড়ার পাল। এই দ্বীপ ছিল সাইক্লোপস আবাসভূমি, এক চোখ দৈত্য জাতি। তারা ছিল দেবতা পোসাইডনের সন্তান। অডিসিয়াস ভাবলেন, এই গুহায় কারা বাস করে সেটা না জেনে যাওয়া ঠিক হবে না। আমাদের কিছু খাবার দরকার, বিশ্রাম দরকার। তাই তিনি বেছে নিলেন নিজেরই একটি জাহাজ থেকে 12 জন সাহসী লোক এবং নিজেও গেলেন গুহার ভিতর। প্রথমে তারা গুহায় কাউকে দেখতে পেলেন না। সেখানে ছিল প্রচুর দুধ, পানির ও ভেড়া। সৈন্যরা বলল, এসব নিয়ে চলে যায়, গুহা খালি দেখাচ্ছে। কিন্তু অডিসিয়াস সিদ্ধান্ত নিল অপেক্ষা করবেন, কারণ সে জানতো এই গুহার মালিক হয়তো অতিথিপরায়ণ কেউ হতে পারেন এবং তাদের আরো বেশি সাহায্য করতে পারে। কিন্তু সেটা ছিল এক বিশাল ভুল। সন্ধ্যার পর ফিরে আসে সেই গুহার বাসিন্দা সাইক্লপস পলিফেমাস। সে ছিল এক চোখ দৈত্য, আকারে বিশাল, কণ্ঠ ছিল বজ্রের মতো গম্ভীর। গুহায় ঢুকে সে পাথরের দরজা বন্ধ করে দেয়, যা এত বড় ও ভারী ছিল কেবলমাত্র সে এটাকে সরাতে পারত। সৈন্যরা আতঙ্কে চুপ। অডিসিয়াস তার সঙ্গে কথা বলার চেষ্টা করলো, দয়া চাইলো, বলল সে ট্রয় ফেরত যোদ্ধা। কিন্তু পলিফেমাস তা শুনে হেসে উঠল, এক বিকট হাসি। সে কোনো মেহমান নয়, বরং হিংস্র পশুর মতো আচরণ করলো। তারপর যা ঘটলো তা ছিল বিভীষিকার চূড়ান্ত রূপ। সে এক এক করে 2 জন সৈন্যকে ধরে নিয়ে তাদের মাথা পাথরে আছাড় মারলো, তারপর কাঁচা মাংস খেয়ে নিল। অডিসিয়াস বুঝলো তাদের মৃত্যু অবশ্যভাবী যদি সে না কোনো পরিকল্পনা করে। পরের দিন একই ঘটনা, পলিফেমাস আবার কয়েকজন সৈন্যকে খেয়ে ফেললো। অডিসিয়াস এবার তৈরি করলো এক চালাক ফাঁদ। সে গুহার মধ্যে থাকা ওয়াইন তাকে খাওয়ায়। সে ওয়াইন ছিল খুব মজবুত ও ঘন, তাই পলিফেমাস নেশায় বুঁদ হয়ে পড়ে। তখন অডিসিয়াস নিজের পরিচয় দেয়, কেউ না, নোবডি। সে বলেছিল, আমার নাম কেউ না। যদি তুমি আমাকে ক্ষতি করো, কেউ জানবে না কে করেছে। পলিফেমাস মুগ্ধ হয়ে পড়ে এবং সেই মদে ও নিদ্রায় আচ্ছন্ন হয়। এই সুযোগ অডিসিয়াস ও তার লোকেরা একটি বড় লাঠি আগুনে গরম করে ধারালো করে তোলে। তারপর সেটা পলিফেমাসের একমাত্র চোখে ঢুকিয়ে দেয়। সে আর্তনাদে কেঁদে ওঠে, গুহা কাঁপতে থাকে। প্রতিবেশী সাইক্লোপসরা ছুটে আসে, কিন্তু সে শুধু বলতে পারে, নোবডি আমাকে আঘাত করছে। তাই কেউ সাহায্য করতে আসে না। পরের দিন সকালে অন্ধ পলিফেমাস দরজা খুলে দেয় ভেড়াগুলো বাইরে যাওয়ার জন্য। সে হাতে হাত রেখে স্পর্শ করে প্রতিটি ভেড়া, যেন সৈন্যরা পালিয়ে যেতে না পারে। কিন্তু অডিসিয়াস আর তার লোকেরা কৌশলে নিজেকে ভেড়ার পেটের নিচে বেঁধে রাখে। এভাবে তারা পালায়। গুহা থেকে নিরাপদভাবে বেরিয়ে জাহাজে উঠে অডিসিয়াস একটি ভুল করে ফেলে। সে পলিফেমাসকে চিৎকার করে তার আসল নাম জানিয়ে দেয়, আমি অডিসিয়াস, ইথিকার রাজা। এই অহংবোধই তার বড় ভুল হয়ে দাঁড়ায়, কারণ পলিফেমাস তখন আকাশের দিকে তাকিয়ে তার পিতা পোসাইডনের কাছে অভিশাপ পাঠায়, হে পোসাইডন, আমার চোখ নিয়েছে অডিসিয়াস, তাকে তুমি ঘরে ফিরতে দিও না। আর যদি ফিরে আসে তবে অনেক দেরি করো, দুঃখ কষ্ট নিয়ে, সব হারিয়ে একা। এই অভিশাপই হয়ে দাঁড়ায় অডিসিয়াসের ভবিষ্যতের মূল যাত্রার বাধা। সমুদ্রের দেবতা পোসাইডন হয়ে পড়ে তার চরম শত্রু। এরপর তার যাত্রাপথ আরও কঠিন হয়ে ওঠে। এই পর্বটি একদিকে সহজ ও বুদ্ধির প্রতীক, আবার অন্যদিকে অহংকার ও ফলের প্রতীক। অডিসিয়াস জিতেছিল এক দৈত্যকে হারিয়ে, কিন্তু অহংকারে সে ডেকে এনেছিল দুর্ভাগ্য। সাইক্লপস পলিফেমাসের দ্বীপ থেকে অলৌকিকভাবে পালিয়ে আসার পরে অডিসিয়াস ও তার দল এসে পৌঁছায় এক অদ্ভুত অপার্থিব দ্বীপে। এই দ্বীপটি ছিল বাতাসের দেবতা এওলাসের রাজত্ব। পাহাড়, পাহাড়ি রঙিন ঘর আর আশেপাশে বয়ে চলা বিশাল বাতাসের ধ্বনি, পুরো পরিবেশটাই যেন স্বপ্নময়। এওলাস অডিসিয়াসকে সদরে গ্রহণ করেন। অডিসিয়াস তাকে সবকিছু খুলে বলেন, ট্রয় যুদ্ধ, সাইক্লপস এবং বাড়ি ফেরার আকুতি। এওলাস ছিলেন দেবতা, কিন্তু মানুষের প্রতি সহানুভূতিশীল। তিনি অডিসিয়াসকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। তিনি একটি চামড়ার থালি উপহার দেন, যার ভিতর বন্দী ছিল পৃথিবীর চারদিক থেকে আসা সব ধরনের বাতাস। শুধু পশ্চিমের বাতাস তিনি ছেড়ে দেন, যাতে অডিসিয়াস সোজা ইথিকার দিকে এগিয়ে যেতে পারে। এটি ছিল একটি অপূর্ব মুহূর্ত। ইথিকা ছিল মাত্র 9 দিনের পথ। দিনের পর দিন জাহাজ এগিয়ে চলল, আর দূর থেকে একদিন তারা দেখতে পেল ইথিকার উপকূল। বাড়ি, প্রিয়জন, প্রতীক্ষার প্রহর শেষের পথে। কিন্তু ঠিক তখনই ঘটে একটি মারাত্মক ভুল। অডিসিয়াস ছিলেন ক্লান্ত, চোখে ঘুম, তাই তিনি শুয়ে পড়েন জাহাজের নিচে। কিন্তু তার সঙ্গীরা এই থালি দেখে কৌতূহলী হয়ে পড়ে। তারা ভাবে অডিসিয়াস নিশ্চয়ই এই থলিতে স্বর্ণ
রত্ন লুকিয়ে রেখেছে, আমাদের কিছুই দিচ্ছে না। তারা চুপি চুপি খুলে ফেলেন, আর মুহূর্তেই 8 দিক থেকে বন্দি থাকা সমস্ত বাতাস ছুটে বেরিয়ে আসে বিস্ফোরণের মতো। জাহাজ ছিটকে যায় বিপরীত দিকে, হারিয়ে যায় সমুদ্রের গভীরে। ইথিকা তখন তাদের চোখের সামনে, কিন্তু বাতাসে ভেসে চলে সেই সব। অডিসিয়াস ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখে স্তম্ভিত, তার চোখে জল, হৃদয় ভরা ক্লান্ত। সে জানে এ ছিল হাতের মুঠোয় ধরা স্বপ্ন, যা ছিনিয়ে নিল তার সঙ্গীদের অবিশ্বাস আর লোভ। আবারও তারা ফিরে যায় এওলাসের দ্বীপে সাহায্য চাইতে, কিন্তু এবার এওলাস তাদের ফিরিয়ে দেন। তিনি বলেন, তোমরা যদি এতই দুর্ভাগ্য বয়ে আনো, তবে নিশ্চয়ই দেবতারা তোমার বিরুদ্ধে। আমি আর সাহায্য করতে পারবো না। এ পর্বটি ছিল গভীর প্রতীকী। একদিকে এটি বিশ্বাস, নেতৃত্ব ও ঈর্ষার পরীক্ষা, অন্যদিকে এটি বোঝায় কখনো জীবনের সুযোগ আসে, কিন্তু যদি এক দল না হয়, বিশ্বাস না থাকে, তাহলে সুযোগ হারিয়ে যায়। এখানে অডিসিয়াস কিছুই ভুল করেননি, কিন্তু তার সঙ্গীদের ভুল তাকে অনেক পিছনে নিয়ে যায়, এবং এটাই হয় বাস্তব জীবনের মতো। এওলাসের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে অডিসিয়াস এবং তার দল আবারও সাগরে পাড়ি জমায়। দিনের পর দিন বয়ে চলে অজানার দিকে। ক্ষুধা, ক্লান্তি আর হতাশা তাদের দখলে নিচ্ছিল। ঠিক তখনই তারা দেখতে পেল একটি দ্বীপ, সবুজে ঘেরা, নদীর ধারা ও পাহাড়ে মোড়ানো। দেখে মনে হচ্ছিল একটি শান্তিপূর্ণ স্বর্গ। এই দ্বীপটির নাম ছিল টেলিপাইলাস, আর এখানে বাস করত এক ভয়ানক জাতি, ল্যাট্রাগোনিয়ান রাক্ষসেরা। তারা ছিল দৈত্য আকৃতির মানুষ খেকো, অসীম শক্তির অধিকারী এবং হিংস্র। প্রথমে অডিসিয়াস এই দ্বীপে পৌঁছায় বাকি জাহাজগুলোকে একটি সারু বন্দরে পাঠান, যেখানে দুই পাশে পাহাড় জাহাজগুলোকে ঢেকে রাখে। শুধু নিজের জাহাজটিকে বাইরে রাখেন, যাতে প্রয়োজনে দ্রুত পালিয়ে আসা যায়। এটি ছিল তার অভিজ্ঞতা থেকে আসা একটি কৌশল। তিনি 3 জন দূত পাঠান আশেপাশে কি আছে তা জানতে। তারা শহরের দিকে এগিয়ে যায় এবং দেখতে পায় এক সুউচ্চ মহলের সামনে রাজকন্যা পানি তুলছে। এই রাজকন্যা তাদের নিয়ে যায় তার বাবার কাছে, রাজা অ্যান্টিফ্যাটিস। কিন্তু তার পরিবর্তে শুরু হয়ে যায় এক বিভীষিকাময় দৃশ্য। রাজার চোখ জ্বলছিল, গলা গম্ভীর এবং হিংস্র। সে এক সৈন্যকে ধরে তুলে নিয়ে কাঁচা খেয়ে ফেলে। বাকি 2 জন পালিয়ে আসে দৌড়ে। তারপর শুরু হয় চূড়ান্ত ধ্বংসকার্য। ল্যাট্রাগোনিয়ান রাক্ষসেরা বিশাল পাথর ছুঁড়ে ছুঁড়ে জাহাজ ভেঙে ফেলে, সৈন্যদের ধরে খেয়ে ফেলে। সমুদ্রের শান্ত পানি রক্তে রাঙা হয়ে যায়। বাতাসে ভেসে আসে চিৎকার, ধ্বংস, আতঙ্ক। অডিসিয়াস তখনও ছিলেন নিজের জাহাজে। তিনি আর দেরি না করে পালিয়ে যান। রক্ষা পায় কেবল তার জাহাজ ও কিছু সংখ্যক সৈন্যরা। তার বাকি সব জাহাজ ও বহুদিনের সঙ্গী সব ধ্বংস হয়ে যায়। এই অংশটি ছিল অডিসির সবচেয়ে মর্মান্তিক অধ্যায়গুলোর একটি। এটা শুধু শারীরিক বিপর্যয় নয়, মানসিক ও দলগত ভাঙনের প্রতীক। একে বোঝানো যায় একে একে বন্ধু ও সহযোদ্ধা হারিয়ে ফেলার যন্ত্রণার হিসাব। এখানে অডিসিয়াসের চতুরতা তাকে আবারও বাঁচিয়ে দেয়, কারণ অন্যদের মতো সে গুহার মধ্যে বা ভেতরে নিরাপত্তাহীন বন্দরে যাননি। সে পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছিলেন, আর সেটাই তাকে বাঁচিয়েছিল। এই শিক্ষা আমাদের বলে দেয় জীবনের ঝুঁকি ও নিরাপত্তার মধ্যে ভারসাম্যতা রাখতে জানতে হয়। কখনো অভিজ্ঞতা বা ইতিহাসকে উপেক্ষা করা উচিত নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব হারিয়ে গেলেও যদি মনোবল টিকে থাকে, তাহলে এগিয়ে যাওয়া যায়। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর অডিসিয়াসের পাশে রইল আর একটি মাত্র জাহাজ ও কয়েকজন সঙ্গী, আর সামনে অপেক্ষা করছে আরও একটি জটিল ও রহস্যময় অধ্যায়। ল্যাট্রাগোনিয়ানদের বিভীষিকাময় আক্রমণ থেকে বেঁচে যাওয়ার পর অডিসিয়াস ও তার অবশিষ্ট সঙ্গীরা পৌঁছায় এক রহস্যময় দ্বীপে। এই দ্বীপটি ছিল জাদুকর সার্সির বাসস্থান। নাম এএয়া। গভীর আরণ্যে ঘেরা, পশু পাখির ডাক আর বাতাসে ভেসে আসা অদ্ভুত মন্ত্রোচ্চারণের শব্দ। এই দ্বীপের পরিবেশ ছিল এক অজানা মোহের মতো। অডিসিয়াস এই দ্বীপে বিশ্রামের জন্য থামেন, কিন্তু কোনো ঝুঁকি না নিয়ে প্রথমে তার লোকদের একটা দল পাঠান অনুসন্ধানে। এই দলটি আরণ্যের গভীরে গিয়ে দেখতে পায় এক অপূর্ব প্রাসাদ, রঙিন পাথরের তৈরি। সিংহ ও নেকড়ের মতো পশুরা দরজার সামনে বসে আছে, কিন্তু আশ্চর্যভাবে তারা একদম শান্ত, যেন তারা চেয়ার হিসাবে বসে আছে। পাহারা দিচ্ছে না, বরং অভ্যর্থনা জানাচ্ছে। জাদুকর সার্সি ছিল এক অপূর্ব সুন্দর নারী, যিনি গান গাইছিলেন এবং তাদের সামনে বসে বুনছিলেন সোনালী সুতা। তিনি অডিসিয়াসের লোকদের সাদরে আমন্ত্রণ জানান আর মধু মিশ্রিত পানি খেতে দেন, কিন্তু সেই পানীয় ছিল জাদু বলে ভরা। তারা তা পান করতেই মুহূর্তে এক ভয়ঙ্কর রূপান্তর ঘটে। তারা সবাই পরিণত হয় শুকর বা শুকরে। শুধু একজন সৈন্য, ইউরিলোকাস, ভয়ে বাইরে অপেক্ষা করছিল। সে পালিয়ে যায় অডিসিয়াসের কাছে খবর দিতে। অডিসিয়াস কোনো দেরি না করে তলোয়ার হাতে রওনা দেন বন্ধুকে উদ্ধারের জন্য। পথে তিনি সাক্ষাৎ পান হার্মেস দেবতার সঙ্গে, যিনি তাকে একটি জাদুকরী গাছের মূল দেন, মলি নামের একটি সাদা ফুল বিশিষ্ট গাছ। এই মূল সার্সি জাদুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। হার্মেস বলেন, যখন সার্সি তোমাকে পান করাবে, তুমি ভয় পেও না, বরং তলোয়ার উঁচিয়ে ভয় দেখাও, তবেই সে তোমাকে শ্রদ্ধা করবে। অডিসিয়াস তাই করেন। সার্সি যখন অডিসিয়াসকে পান করায়, তখন তার জাদু
কোনো কাজ করে না। অডিসিয়াস তখন তলোয়ার তুলে ধরে আর সার্সি ভয় কেঁপে ওঠে। সে বুঝে যায় এই মানুষটি সাধারণ নয়। সে তাকে আহ্বান জানায় শান্তির জন্য। অডিসিয়াস শর্ত দেন, আমার সঙ্গীদের ফিরিয়ে দাও, তখনই আমি তোমার সঙ্গে থাকবো। সার্সি কথা রাখে। সে অডিসিয়াসের সঙ্গীদের আবারও মানব রূপে ফিরিয়ে আনে। তারপর শুরু হয় এক অদ্ভুত অধ্যায়। অডিসিয়াস ও তার সঙ্গীরা 1 বছর ধরে ওই দ্বীপে বিশ্রাম নেয়, ভোজন করে আর সার্সির অতিথ্য গ্রহণ করে। এই অংশে গল্পে একটি পরিবর্তন আসে। এখানে যুদ্ধ বা বিপদ নেই, আছে স্থিতি আর এক ধরনের মোহ। এই মোহ কিন্তু একটি চ্যালেঞ্জ বটে। অডিসিয়াস যদি এখানেই থেকে যেত তবে হয়তো ইথিকায় ফিরতে পারতো না। একসময় সে বুঝতে পারে এ তো তার মূল লক্ষ্য নয়, তাকে ফিরতে হবে স্ত্রী পেনেলোপে ও পুত্র টেলিকামাসের কাছে। সার্সি তখন তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে অডিসিয়াসকে বলে, তোমাকে হেডিসের রাজ্য মৃতদের দেশে যেতে হবে, সেখান থেকে ভবিষ্যতের নির্দেশনা পাবে। এই উপদেশ অডিসিয়াসকে নিতে যায় এক নতুন আরও গা শিউরে ওঠা পথে। সার্সির কাছ থেকে পাওয়া উপদেশ অনুযায়ী অডিসিয়াস প্রস্তুতি নেন এক অদ্ভুত গা ছমছমে যাত্রার জন্য মৃতদের জগতে, হেডিসের রাজ্য। এ যাবৎকালে তিনি যা বিপদসমূহের মুখোমুখি হয়েছিলেন তার সবই ছিল এই পৃথিবীর, কিন্তু এবার তাকে নামতে হবে পাতালের রাজ্যে, মৃত আত্মাদের জগতে, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি পদক্ষেপ এক একটি ধ্বনিময় শূন্যতা। অডিসিয়াস তার জাহাজ নিয়ে পৌঁছালো পৃথিবীর শেষ প্রান্তে, যেখানে সূর্য ওঠে না, সবসময় ছায়া আর কুয়াশা, যেখানে নদী অফ স্ট্রাইকস আর আরেকেন যেখানে একত্রিত হয়েছিল। ঠিক সেখানেই তিনি একটি চিহ্নিত স্থান খুঁজে বের করেন যেখানে আত্মাদের ডাকা যায়। তিনি সেখানে একটি গর্ত খনন করেন আর চারপাশে ছিল দুধ, মধু, পানি এবং রক্ত, কারণ মৃত আত্মারা কেবলমাত্র তখনই কথা বলেন যখন তারা রক্ত পান করতে পারে। এরপর শুরু হয় এক অলৌকিক দৃশ্য। প্রথমে বাতাস ভারী হয়ে আসে, তারপর এক এক করে মৃতদের আত্মারা ভেসে আসে অন্ধকার থেকে। প্রথমে যে আত্মার দেখা পান তিনি হলেন এলপেনর, তারই একজন সঙ্গী যে সার্সির দ্বীপে মাতাল অবস্থায় ছাদ থেকে পড়ে মারা গিয়েছিলেন। এলপেনর অনুরোধ করে, আমার দেহ যেন তোমরা সঠিকভাবে দাহ করে যাও, আমাকে যেন ভুলে না যাও। এরপর আসেন তার মায়ের আত্মা অ্যান্ট্রিক্লেয়ার। অডিসিয়াস জানতে পারেন তিনি তার উপস্থিতিতে দুঃখে দুঃখে মারা গিয়েছিলেন। এই মুহূর্তটি অত্যন্ত আবেগময়। একজন বীর যিনি যুদ্ধ করেছেন, ট্রয় নগরীতে দৈত্যদের বিরুদ্ধে লড়াই করেছেন, আজ মায়ের সামনে দাঁড়িয়ে কাঁদছেন, কিন্তু ছুতে পারছেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মা যার জন্য অডিসিয়াস এসেছিলেন তিনি হলেন টাইরেসিয়াস, বিখ্যাত অন্ধ ভবিষ্যৎ বক্তা। তিনি বলেন, অডিসিয়াস তুমি ঘরে ফিরতে পারবে, তবে তোমার সামনে বিপদের ছায়া আছে। সূর্যের দেবতা হেওলাসের গরু কখনো হত্যা করো না, তা না হলে তোমার সব সঙ্গী মারা যাবে আর তুমি একা বহু কষ্টে বাড়ি ফিরবে। টাইরেসিয়াস আবারও বলেন, তোমার ফিরে আসার পরও তোমার দেশে থাকবে বিপদ, তখনও তোমাকে যুদ্ধ করতে হবে নিজের অবস্থান ফিরিয়ে আনতে। এরপর এক এক করে আরও অনেক বিখ্যাত আত্মারা আসেন। আগমেমন, যিনি ট্রয় থেকে ফেরার পর নিজের স্ত্রীর হাতে খুন হন। অ্যাগনিস, ট্রয় যুদ্ধের মহান বীর, যিনি বলেন আমি মৃত হয়ে রাজা থাকব, তার চেয়ে একজন দরিদ্র কৃষক হয়ে জীবিত থাকাই শ্রেষ্ঠ। এই কথাগুলো অডিসিয়াসকে নাড়িয়ে দেয়। জীবনের মূল্য, মৃত্যুর নীরবতা আর জীবিত অবস্থায় প্রিয়জনদের কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা তার হৃদয় আরও দৃঢ় করে তোলে। এই অধ্যায়ে অডিসি আমাদের নিয়ে যায় শুধু একটি ভৌগোলিক যাত্রায় নয়, বরং গভীর আত্মিক অনুবোধনের পথে। এখান থেকে বেরিয়ে আসার পর অডিসিয়াস আর শুধু একজন যোদ্ধা নন, তিনি একজন পরিণত, অভিজ্ঞ ও জ্ঞানী মানুষ হয়। এই অভিজ্ঞতা তাকে তৈরি করে পরবর্তী ধাপগুলোর জন্য। মৃত্যু জগৎ থেকে ফিরে এসে সমুদ্রের পথে অডিসিয়াস পড়েন আরও এক মারাত্মক পরীক্ষায়, সাইরেনাসদের গান। সার্সি তাকে আগেই সতর্ক করেছেন এই প্রাণীদের সম্পর্কে। সাইরেনাসরা ছিল রহস্যময় সত্তা, অর্ধেক নারী অর্ধেক পাখির মতো, যাদের কণ্ঠ ছিল অতি প্রকৃত আকর্ষণ, যাদের গান এতটাই মধুর, এতটাই হৃদয় বিদকরভাবে সুন্দর যে তা শুনলেই নাবিকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারা তখন দিশেহারা হয়ে জাহাজ ত্যাগ করে সাইরেনাসের দিকে ছুটে যায় আর ধ্বংস হয়ে যায় পাথরের গায়ে ধাক্কা খেয়ে। এভাবেই সাইরেনাসরা বহু জাহাজ ধ্বংস করেছেন, বহু প্রাণ নিয়েছে। অডিসিয়াস এই বিপদ জানতেন, তাই তিনি সার্সির পরামর্শ অনুযায়ী একটি বুদ্ধি খাটান। তিনি তার সঙ্গীদের কানের মধ্যে গরম মোম ঢেলে দেন যাতে তারা কিছু শুনতে না পায়, কিন্তু নিজে সাইরেনাসদের গান শুনতে চান, তবে নিরাপদে। তাই তিনি নির্দেশ দেন তাকে যেন মস্ত উঁচু মাস্টে শক্ত করে বেঁধে ফেলা হয় এবং তিনি যতই গানের মোহে পড়ে মুক্তি চাইবেন, কেউ যেন তাকে ছাড়িয়ে না দেয়। সাইরেনাসদের দ্বীপের কাছাকাছি যেতেই হাওয়ায় ভেসে আসে সেই অতি লোভনীয় গান, যেন এক এক করে অডিসিয়াসের হৃদয় ঢুকে যাচ্ছে। তারা বলে, এসো অডিসিয়াস, গৌরবময় বীর, আমরা জানি তোমার ট্রয় যুদ্ধের কাহিনী, আমরা জানি পৃথিবীর সব রহস্য, এসো আমাদের কাছ থেকে তা শুনো। অডিসিয়াস পাগলের মতো চিৎকার করেন, বাঁধন ছিঁড়ে মুক্ত হতে চান। তার শরীর কাঁপতে থাকে, চোখ রক্তবর্ণ হয়ে ওঠে, হৃদয় কাঁপে সে সুরে, কিন্তু তার সঙ্গীরা কিছুই শুনতে পাচ্ছেন না, তাকে আরও শক্ত করে বেঁধে রাখে। এভাবেই তারা পার হয়ে যায় সেই মহময়ী মৃত্যুর ফাঁদ। সাইরেনাসদের সুরে
চাদরে মোড়ানো এক ভয়াবহ ধ্বংস। অডিসিয়াস বেঁচে যান, তার সঙ্গীরাও বেঁচে যায়, কিন্তু এই অভিজ্ঞতা তার হৃদয় চিরস্থায়ীভাবে ছাপ ফেলে যায়। এই অধ্যায় আমাদের শেখায় আত্মসংযম, বুদ্ধিমত্তা ও ইচ্ছাশক্তির গুরুত্ব। কখনো কখনো জীবন আমাদের এমন কিছু প্রলোভনের সামনে দাঁড় করিয়ে দেয় যা আমরা চাইলেও এড়াতে পারি না, তবে প্রস্তুতি, সতর্কতা এবং নেতৃত্ব দিয়ে সেই ফাঁদ থেকে নিজেকে এড়ানো সম্ভব। মৃতদের রাজ্য থেকে ফিরে আসার পর সার্সি অডিসিয়াসকে সতর্ক করেন দুটি ভয়ঙ্কর বিপদের কথা, স্কাইলা ও ক্যারিডভাস। এগুলো এমন দুটি সমুদ্র দৈত্য যারা বিপরীত দিকে ক্লিফে অবস্থান করেন। মাঝখান দিয়ে যাওয়া একটি বিশাল চ্যালেঞ্জ। স্কাইলা একটি 6 মাথাওয়ালা দানবী, যার প্রতিটি মাথা একটি করে মানুষ খেয়ে ফেলতে পারত। সে বাস করত একটি উচ্চ খাড়া পাহাড়ের গুহায়, ঠিক জলের উপর ঝুঁকে থাকত এক পাথরের খড়িতে। আর ক্যারিডভাস ছিল এক দানবাকৃতির ঘূর্ণিঝড়, এক বিশাল গর্তের মতো যা দিনে 3 বার সমুদ্র জল গিলে এবং আবার তা থু করে ছুড়ে দিত আকাশে। তার প্রবল টান সবকিছু গিলে ফেলতো, জাহাজ সহ। সার্সি বলে, তুমি যদি ক্যারিডভাসের ঘূর্ণিঝড়ে পড়ো তাহলে তোমার জাহাজটাই ধ্বংস হবে, কিন্তু স্কাইলার পথে গেলে সে তোমার 6 জন মানুষকে ছিঁড়ে নিয়ে নিবে, বাকিরা বেঁচে যাবে। অডিসিয়াসের সামনে এমন একটি কঠিন সিদ্ধান্ত, সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হবে না 6 জন সঙ্গীকে হারাবেন। একজন নেতা হিসাবে এমন একটা সিদ্ধান্ত নেওয়া ছিল সবচেয়ে কষ্টকর, কিন্তু তিনিও জানতেন একসময় আত্মত্যাগ অনিবার্য। তিনি তার লোকদের আগেভাগেই সাবধান করেন না, কারণ জানলে তার আতঙ্কে পড়ে যাবে। তিনি শুধু বলেন সবাই যেন চুপচাপ জাহাজ চালায় আর একত্র থাকে। যখন জাহাজ স্কাইলার গুহার কাছ দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সে 6টি বিশাল মস্তক হঠাৎ জলে নেমে আসে, এক এক করে 6 জন মানুষকে ধরে নিয়ে যায়। তাদের চিৎকারে বাতাস কেঁপে ওঠে। অডিসিয়াস নিজেও কিছু করতে পারেন না, তার বর্ষা, তরবারি, শক্তি কিছুই দৈত্যের সামনে অচল। এই মুহূর্তটি অডিসিয়াসের জীবনের অন্যতম বেদনাময়কর স্মৃতি। পরে তিনি বলেন, আমি অনেক যুদ্ধ করেছি, অনেক মানুষ মরেছে, কিন্তু এভাবে নিজের চোখের সামনে নিজের সঙ্গীদের দানবের মুখে যেতে দেখি, এটা সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা। তবে এই বলিদান বাঁচিয়ে দেয় জাহাজের বাকিদের। তারা যেন কোনো রকম ক্যারিডভাসের প্রবল স্রোত এড়িয়ে যায় এবং আবারও একবার সমুদ্র যাত্রায় এগিয়ে যায়। এই অধ্যায় কেবল শারীরিক বিপদের কথা নয়, এটি এক নেতা হিসেবে অডিসিয়াসের নৈতিক বোঝাপড়া, আত্মত্যাগের কষ্ট ও কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রতীক হয়ে দাঁড়ায়। স্কাইলা ও ক্যারিডভাস পেরিয়ে আসার পর অডিসিয়াস ও তার সঙ্গীরা এসে পৌঁছান থ্রিনেশিয়া নামক এক দ্বীপ, যা ছিল সূর্যদেবতা হেলিওসের পবিত্র গরুগুলোর রাখার আশ্রয়স্থল। সার্সি ও টাইরেসিয়াস উভয় অডিসিয়াসকে কড়া সতর্কতা দিয়েছিলেন এই দ্বীপ নিয়ে। যদি তুমিও তোমার লোকেরা হেলিওসের গরু ছোও তবে তোমার মৃত্যু নিশ্চিত। তবে সাগরের প্রচণ্ড ঝড়, ক্লান্তি, ক্ষুধা ও অডিসিয়াস ও তার লোকেরা বাধ্য করে সেই দ্বীপে নোঙর ফেলতে। সেখানে তারা শপথ করেন গরু স্পর্শ করবেন না, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দ্বীপে বহুদিন ধরে ঝড় থামে না। খাদ্য মজুদ শেষ, প্রায় ক্ষুধা চরমে পৌঁছেছে। অডিসিয়াস পাহারা দিতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে শুয়ে পড়েন। এই সুযোগে ইউরিক্লেস নামের একজন সঙ্গী বাকিদের উৎসাহিত করে, এই গরু তো আমরা দেবতাদের জন্য উৎসর্গ করব, ক্ষুধায় যদি মরে যাই তার থেকে গরু খাওয়াই ভালো। তারা কয়েকটি গরু হত্যা করেন এবং রান্না করে খেতে শুরু করেন। এই অপরাধ ছিল একেবারে অমার্জনীয়। হেলিওস আকাশে গর্জে উঠলেন। তিনি বললেন, জিউস, তুমি যদি এর বিচার না করো আমি সূর্য নিয়ে পাতালে নেমে যাব। জিউস প্রতিশ্রুতি দেন শাস্তির। ঝড় থেমে গেল। অডিসিয়াস আবার জাহাজ নিয়ে রওনা দিলেন, কিন্তু জিউস বজ্র নিক্ষেপ করলেন। আকাশ ফেটে বর্জ্য এসে সমুদ্রে পড়ল, যা জাহাজেও পড়ে। এতে জাহাজ ভেঙে গেল, সবাই সমুদ্রে ডুবে গেলেন। একমাত্র অডিসিয়াসই কাঠের একটি টুকরো ভেসে থাকলেন। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় নিষেধ অমান্য করার ফল কতটা ভয়াবহ হতে পারে। ক্ষুধা যেমন মানুষকে অন্ধ করে দেয়, তেমনি ভক্তি ও সতর্কতাই পারে প্রকৃত বিপদ থেকে আমাদের এড়াতে। হেলিওসের গরুর শাস্তির পর সমুদ্রে একাকী ভেসে যেতে যেতে অডিসিয়াস এসে পৌঁছান এক সবুজ, শান্ত ও মায়াবী দ্বীপে, ওগিগিয়া। এই দ্বীপে বাস করতেন এক আপ্সারা, দেবী ক্যালিপসো। তিনি ছিলেন সুন্দর, স্নেহময়ী, কিন্তু একাকিত্বে ডুবে থাকা এক দেবী। অডিসিয়াসকে দেখে তিনি মুগ্ধ হয়ে পড়েন। দেবতাদের ইচ্ছায় বা নিয়তির দণ্ডে অডিসিয়াস এই দ্বীপে আটকে পড়েন। 1 বছর নয়, 2 বছর নয়, বরং 7 বছর। ক্যালিপসো তাকে আশ্রয় দেন, ভালোবাসেন, এমনকি অমৃতের প্রস্তাবও দেন, যদি সে থাকতে চায় চিরকাল তার সাথেই। কিন্তু অডিসিয়াসের মন পড়েছিল এক জায়গাতেই, ইথিকা, তার স্ত্রী পেনেলোপে এবং তার পুত্র টেলিকমাসে। তিনি দিনের পর দিন সমুদ্র পাড়ে বসে থাকতেন, বাড়ির দিকে চেয়ে থাকতেন। তার চোখে ছিল দুঃখ আর প্রতীক্ষা। ক্যালিপসো তাকে ভালোবাসলেও জানতেন এই ভালোবাসা একপক্ষিক। অডিসিয়াসের হৃদয় বন্দী নয়, সে স্বাধীনতা চায়। অবশেষে দেবতারা হস্তক্ষেপ করেন। অলিম্পাসে এক সম্মেলনে অ্যাথেনার অনুরোধে জিউস হার্মিসকে পাঠান ক্যালিপসোর কাছে। হার্মিস ক্যালিপসোকে উপদেশ করেন অডিসিয়াসকে মুক্ত করে দিতে। প্রথমে ক্যালিপসো কাঁদেন, প্রশ্ন করেন, পুরুষ দেবতারা তো মানবী নারীদের ভালোবাসতে পারেন, আমি কেন পারবো না? কিন্তু শেষমেশ প্রেমের প্রকৃত মানে বুঝে ক্যালিপসো অডিসিয়াসকে বিদায় জানান। তিনি নিজ হাতে অডিসিয়াসকে কাঠের নৌকা বানাতে সাহায্য করেন, খাদ্য পানি দেন এবং চোখের জল দিয়ে বিদায় জানান সেই পুরুষকে যিনি তার জীবনে কিছুদিনের জন্য হলেও ভালোবাসা নিয়ে এসেছিলেন। এই অধ্যায়টি ছিল হৃদয় বিতকর।
এখানে অডিসিয়াসের টান পড়েন ভালোবাসার দণ্ড এবং স্বাধীনতার জন্য অটল আকাঙ্ক্ষা ফুটে ওঠে। ক্যালিপসোর মনের গভীর বেদনা এবং ত্যাগের মহিমাও এখানে অন্যান্য। ক্যালিপসো দ্বীপ থেকে অডিসিয়াস যখন কাঠের নৌকা নিয়ে রওনা দেন, তার মনে ছিল আশা, এবার বুঝি তিনি ইথিকায় ফিরতে পারবেন। কিন্তু নিয়তি তখনও শান্ত ছিল না। সমুদ্রের দেবতা পোসাইডন তখনও অডিসিয়াসের প্রতি রুষ্ট। তিনি বিশাল ঢেউ ও ঝড় পাঠালেন, যা অডিসিয়াসের ছোট্ট নৌকাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলল। জীবন মৃত্যুর সন্ধিক্ষেপে অডিসিয়াস আবারও সমুদ্রে ভেসে যান। তাকে উদ্ধার করেন এক দেবী ইনো, যিনি জাদুকরী ওড়না দিয়ে অডিসিয়াসকে রক্ষা করেন। অবশেষে 3 দিন ভয়ানক সাঁতারের পর অডিসিয়াস এসে পৌঁছায় স্কেরিয়া দ্বীপে, ফাইসিয়ানদের রাজ্য। তিনি ক্লান্ত, রক্তাক্ত, ক্ষুধার্ত। সেখানকার রাজকুমারী নাউসিকা তাকে খুঁজে পান এবং তার সৌন্দর্য ও নম্রতা দেখে মুগ্ধ হয়ে রাজপ্রাসাদে নিয়ে আসেন। রাজা আলকেনিয়স ও রানী আরেতে অডিসিয়াসকে অভ্যর্থনা জানান, তাকে পরিষ্কার পোশাক, খাবার, বিশ্রামের ব্যবস্থা করে দেন। অডিসিয়াস তার পরিচয় প্রথমে গোপন রাখেন। পরে একদিন ডিওনিসিয়ান উৎসবে যখন গায়ক ডেমোডোকাস ট্রয় যুদ্ধের কথা গান করলেন, তখন অডিসিয়াস আবেগে কান্নায় ভেঙে পড়েন। তখন রাজা অনুরোধ করেন তার নিজের গল্প বলার জন্য। অডিসিয়াস তখন একে একে 10 বছরের যাত্রার সব গল্প বলেন, কিকোনিস থেকে শুরু করে ক্যালিপসো পর্যন্ত। রাজা আলকেনিয়স তখন বুঝতে পারেন এই মানুষটি সাধারণ কেউ নয়, তিনি মহাবীর অডিসিয়াস। ফাইসিয়ানরা তখন অডিসিয়াসকে একটি বিশেষ জাহাজ দেন, সঙ্গে দেন উপহার, খাবার ও একদল দক্ষ নাবিক। তারা এক রাতের মধ্যে অডিসিয়াসকে পৌঁছে দেন তার স্বপ্নের ইথিকা দ্বীপে। এতটাই নিঃশব্দ ও নিখুঁতভাবে তারা কাজটি করলেন যে অডিসিয়াস ঘুম থেকে উঠে নিজের দেশকে চিনতে পারলেন না। এই অধ্যায়টি আমাদের দেখিয়ে দেয় অচেনা মানুষরাও কখনো কখনো কতটা সহানুভূতিশীল হতে পারে। ফাইসিয়ানরা ছিল একমাত্র জাতি যারা অডিসিয়াসকে তার গন্তব্যে পৌঁছে দিতে বাস্তব সাহায্য করেছিলেন। এটাই ছিল তার দীর্ঘ 20 বছরের যাত্রার শেষ ভাগ। অডিসিয়াস অবশেষে তার স্বদেশ ইথিকায় ফিরে আসেন, তবে তিনি জানতেন রাজপ্রাসাদের প্রতিদ্বন্দ্বীরা তাকে হত্যা করতে পারে। তাই তিনি নিজের পরিচয় গোপন রেখে ছদ্মবেশে একজন দারিদ্র ভিক্ষুক হিসেবে উপস্থিত হন। প্রথমে তিনি গোপনে তার বিশ্বস্ত রাখাল ইওমেয়াসের সঙ্গে সাক্ষাৎ করেন। ইওমেয়াস না জেনে অডিসিয়াসের কাছে বিশ্বস্ত থাকেন এবং তার দয়ালু ব্যবহারের মাধ্যমে প্রমাণ করে দেন যে এখনও প্রভুর প্রতি তিনি নিবেদিত। কিছুদিন পর টেলিকমাস ফিরে আসেন এবং পিতা ও পুত্র একে অপরকে চিনে নেন। তাদের মধ্যে আবেগপূর্ণ পুনর্মিলন ঘটে। তারা একসঙ্গে পরিকল্পনা করেন কিভাবে শুটারদের পরাজিত করবেন। অডিসিয়াস টেলিকমাসকে বলেন রাজপ্রাসাদে ফিরে যাও এবং আচরণে যেন কিছু প্রকাশ না পায়। ইওমেয়াস অডিসিয়াসকে রাজপ্রাসাদে নিয়ে যান একজন ভিক্ষুক হিসাবে, যেখানে শুটাররা তাকে অপমান করে, কিছুজন তার দিকে খাবার ছুঁড়ে মারে, এমনকি এক শুটার এটিনিয়স তাকে আঘাত করেন। পেনেলোপে এ দেখে খুবই কষ্ট পান, কিন্তু তখনও তিনি বুঝতে পারেন না যে সেই তার হারিয়ে যাওয়ার স্বামী। একদিন পেনেলোপে ঘোষণা দেন যে ব্যক্তি অডিসিয়াসের ধনুক টেনে 12টি কাটা কাঠের চোখ দিয়ে তীর ছুঁড়তে পারবেন তাকে আমি বিয়ে করব। এই ধনুক ছিল এতটাই শক্তিশালী যে সাধারণ কোনো পুরুষ তা টানতে পারত না। শুটাররা এক একজন করে চেষ্টা করে সবাই ব্যর্থ হয়। তখন ছদ্মবেশে অডিসিয়াস তীর চাওয়ার আবেদন করেন। সবাই হাসাহাসি করে, পেনেলোপে অবাক হন কিন্তু অনুমতি দেন। অডিসিয়াস ধনুকটি হাতে নিয়ে এক নিখুঁতভাবে তীর ছোড়েন এবং দৃষ্টিতে 12টি চোখ পেরিয়ে যান। সবাই হতবাক। এইবার অডিসিয়াস নিজের পরিচয় প্রকাশ করেন এবং সেই সাথে টেলিকমাস, ইউমেয়াস ও অন্যান্য বিশ্বাস্য দাসীদের সঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করেন। একে একে সকল শুটারদের হত্যা করা হয়। যারা তার সম্পদ ভোগ করছিল তার স্ত্রীকে বিয়ে করতে চেয়েছিল, তারা কেউ রেহাই পায় না। এরপর তিনি তার স্ত্রীর সামনে আসেন, কিন্তু পেনেলোপে তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারেন না। তিনি একটা পরীক্ষা বেছে নেন। বিছানার কাঠ নিয়ে বলেন, আমি তোমার বিছানা অন্য ঘরে সরিয়ে রেখেছি। অডিসিয়াস অবাক হয়ে বলেন, সেটি অসম্ভব, কারণ বিছানার এক পাশে একটি জীবন্ত অলিভ গাছের সঙ্গে গাঁথা, সেটি সরানো যাবে না। পেনেলোপে তখন কান্নায় ভেঙে পড়েন এবং নিশ্চিত হন এই ভিক্ষুকই তার হারিয়ে যাওয়া স্বামী। তাদের পুনর্মিলন এতটাই আবেগপূর্ণ ছিল যে দেবী অ্যাথেনা রাতটিকে দীর্ঘ করেন, তারা যেন আরও সময় একসঙ্গে কাটাতে পারেন। পরের দিন অডিসিয়াস তার পিতা লায়াটিসের সঙ্গে দেখা করতে যান। প্রথমে তিনি পরীক্ষা নেন লায়াটিস তাকে চিনতে পারেন কি না। পরে যখন তিনি নিজের পরিচয় প্রকাশ করেন, পিতা পুত্র আলিঙ্গনে আবদ্ধ হন। অবশেষে শুটারদের আত্মীয়রা প্রতিশোধ নিতে আসেন, কিন্তু অ্যাথেনা ও জিউসের হস্তক্ষেপের কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়। ইথিকা আবার শান্তি ও ন্যায় বিচারে ফিরে আসে। এই ছিল অডিসিয়াসের দুর্ধর্ষ যাত্রা, 10 বছরের এক অদম্য যুদ্ধ, যেখানে বুদ্ধি, ধৈর্য আর সাহস তাকে বাড়ি ফিরিয়ে এনেছিল। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।